আচ্ছা, বাকি টপিকটুকু আমরা স্লাইড থেকে মানে মোট কথা এই ওয়ার্ড ফাইল থেকেই কভার করব, কারণ স্লাইডে কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। আমরা ওই বাদ দেওয়া জিনিসগুলো কভার করব না। এখান থেকে আশা করি কোয়েশ্চেনও আসবে না। আচ্ছা, এখানে বলতেছে ডিফল্ট রিস্ক এন্ড বন্ড প্রাইসিং। বলতেছে বন্ডগুলা জেনারেলি ফিক্সড একটা ইনকাম দেয়। বলতেছে ইনকাম কি, যদিও গ্যারান্টি প্রদান করে না। দ্য ইনভেস্টর ক্যান বি শিওর দ্যাট ইস্যুয়ার উইল নট ডিফল্ট অন দ্য অব্লিগেশন। বলতেছে ইনভেস্টর কি সাধারণত কি শিওর থাকতে পারে যে কি ইস্যুয়ার ডিফল্ট করবে না। বলতেছে যে ইউএস এর যে বন্ড আছে সেটা হচ্ছে কমপ্লিট আর ইফেক্টিভলি ফ্রি ফ্রম ডিফল্ট রিস্ক। ডিফল্ট রিস্ক একদমই নাই। তবে কর্পোরেট বন্ড তবে কিছুটা ডিফল্ট রিস্ক আছে। দ্য পেমেন্ট অন দিস বন্ড আর আনসার্টেন, কারণ হচ্ছে কর্পোরেট বন্ডের পেমেন্টটা আনসার্টেন, কারণ দে ডিপেন্ড টু সাম ডিগ্রি অফ আলটিমেট ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ দ্য ফার্মের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের উপর অনেকটা নির্ভর করে। বন্ড ডিফল্ট রিস্ককে বলা হয় ক্রেডিট রিস্ক। এটা মেজার করে রেটিং এজেন্সি সাচ এস মুডি, ইনভেস্টর সার্ভিস, স্ট্যান্ডার্ড পোর্ট কর্পোরেশন, ফিচ রেটিং, all of which provide information on firm as well as quality rating of large corporation and municipal bond issues. International sovereign bond emerging market are commonly rated for default risks. Acha. Each rating firm assign letter grade to the bond of corporation municipalities to reflect their assessment of the safety of the bond issue. আচ্ছা, বন্ড গুলো রেটিং দেওয়া হয় সবচেয়ে বেশি টপ রেটিং যেটা সেটাকে বলা হয় ত্রিপল এ রেটিং। এই ডিজিগনেশন খুব কম ফার্মকে দেওয়া হয়। তারপরে আছে এই যে মোট কথা আমরা যখন এই যে এখানে বিভিন্ন রকমের ফান্ডকে বিভিন্ন রকমের কি যে রেটিং গুলা দেওয়া হয় সেগুলা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে বলতেছে যে এই যে দা আদার এজেন্সি ইউজ, কিছু কিছু এজেন্সি আবার এ প্লাস মাইনাস এগুলা ইউজ করে, যেগুলার বন্ড গুলার রেটিং বি অথবা অ্যাবোভ তার উপরে থাকে সেগুলাকে ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড বলা হয়। আর এর থেকে লো রেটেড বন্ড গুলাকে স্পেকুলেটিভ গ্রেড অথবা জাঙ্ক বন্ড বলা হয়। বলতেছে ডিফল্ট অন লো গ্রেড ইস্যুস আর নট আনকমন। ফর এক্সাম্পল অলসো হাফ অফ দ্য বন্ড rated CCC by Standard Poor's at issue have defaulted within 10 year। মানে এটা হচ্ছে প্রিভিয়াস রেকর্ড যেগুলাতে দেখা যাচ্ছে কি মানে কি কয়েকটা বন্ড যেগুলা ডিফল্ট করছে। হাই রেটেড বন্ড রেয়ারলি ডিফল্ট, এই যে যেগুলো আবার বেশি রেটেড সেগুলা ডিফল্ট কম করে। বাট ইভেন দিস বন্ড আর নট ফ্রি অফ ক্রেডিট রিস্ক। বলতেছে তবুও বন্ডগুলা ক্রেডিট রিস্ক থেকে ফ্রি নয়। যেমন এর এক্সাম্পল হচ্ছে 2011 সালে ওয়ার্ল্ড কম সোল্ড 11.8 বিলিয়ন অফ বন্ড উইথ এন ইনভেস্টমেন্ট গ্রেড রেটিং। অনলি এ ইয়ার লেটার দ্য ফার্ম ফাইলেড এ ব্যাংক্রাপ্সি অ্যান্ড ইটস হোল্ডার লস্ট। দেখতেছি যে কি ইনভেস্টমেন্ট গ্রেড রেটিং বন্ডও কি করছে, ব্যাংক্রাপ্সিতে গেছে। আচ্ছা, এরপর দেখি ডিটারমিনেন্টস অফ বন্ড সেফটি, যদিও এখানে আমাদের এখানে আরো আলোচনা আছে এই যে জাঙ্ক বন্ড নিয়ে, এটা কিন্তু আমাদের স্লাইডে নাই তো ওই জন্য আমি কভার করতেছি না। আচ্ছা, ডিটারমিনেন্টস অফ বন্ড সেফটি। বন্ডের সেফটি আসলে কি কি জিনিসের উপর নির্ভর করে? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কভারেজ রেশিও। কভারেজ রেশিও হচ্ছে এই যে রেশিও অফ কোম্পানি আর্নিং টু ফিক্সড কস্ট। এই যে ফর এক্সাম্পল দ্য টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও ইজ দ্য রেশিও অফ আর্নিং বিফোর ইন্টারেস্ট পেমেন্ট অ্যান্ড ট্যাক্সেস টু ইন্টারেস্ট অব্লিগেশন। মোট কথা ফিক্সড কস্টের উপর কোম্পানি আর্নিং কত। দ্য ফিক্সড কভার রেশিও ইনক্লুড, যেমন কি রেশিওর মধ্যে ইনক্লুড করে লিজ পেমেন্ট, সিঙ্কিং ফান্ড উইথ ইন্টারেস্ট অব্লিগেশন টু অ্যারাইভ এট দ্য রেশিও অফ আর্নিং অল অফ ফিক্সড অব্লিগেশন। তারপর লেভারেজ। লেভারেজ হচ্ছে কি ডেট টু ইকুইটি রেশিও। এই যে এ টু হাই লেভারেজ রেশিও, যদি যদি লেভারেজ বেশি থাকে তার মানে এটা বেশি লোন নিছে। রেজিং দ্য কনসার্ন দ্য ফার্ম উইল বি আনএবল টু আর্ন এনাফ টু স্যাটিসফাই দ্য অব্লিগেশন। তাহলে এটা হয়তো কি এনাফ আর্ন করতে নাও পারে বন্ড হোল্ডারদেরকে পে করার জন্য। লিকুইডিটি রেশিও।
লিকুইডিটি হচ্ছে যেমন কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি বা কুইক রেশিও ইউজ করা যেতে পারে। আর লিকুইডিটি মেজার করে ফার্মের অ্যাবিলিটি টু পে বিল কামিং ডিউ উইথ ইটস মোট লিকুইড অ্যাসেট। প্রফিটেবিলিটি রেশিও হচ্ছে এটা করে ওভারঅল ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজার করে। আর এটা মূলত কি দা রিটার্ন অন অ্যাসেট অর রিটার্ন অন ইকুইটি। এটা হচ্ছে কি রিটার্ন অন অ্যাসেট বা রিটার্ন অন ইকুইটিটা। যেসব ফার্মের রিটার্ন অন অ্যাসেট বেশি অর ইকুইটি বেশি, তারা বেশি মানে কি করতে পারে, রেজ করতে পারে ইন সিকিউরিটি মার্কেট বিকজ দে অফার প্রসপেক্ট ফর বেটার রিটার্ন অন দ্য ফার্ম ইনভেস্টমেন্ট। ক্যাশ ফ্লো টু ডেট রেশিও, এই যে টোটাল ক্যাশ ফ্লো টু আউটস্ট্যান্ডিং ডেট। এই যে many study have tested whether financial ratio can be in fact be used to predict default risks। ফাইন্যান্সিয়াল রেশিও গুলা কি ডিফল্ট রিস্ক কে প্রেডিক্ট করতে পারে? এর মধ্যে একটা বেস্ট নোন সিরিজ কন্ডাক্ট করছে এডওয়ার্ড আল্টম্যান, who use discriminant analysis to predict bankruptcy. With this technique ফার্মগুলোকে স্কোর অ্যাসাইন করছে বেসড অন ফাইন্যান্সিয়াল ক্যারেক্টারিস্টিক, তার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে, যেমন এই যে এই ফাইন্যান্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো। ইফ ইটস স্কোর এক্সিডস এ কাট অফ ভ্যালু, আর একটা কাট অফ ভ্যালু সেট করছে, যদি এটার ভ্যালু যদি কাট অফ ভ্যালু থেকে বেশি হয় তাহলে ফার্মটাকে বোঝা যাচ্ছে ক্রেডিট উঠতি, মানে ক্রেডিট দেওয়ার যোগ্য। আর যদি ভ্যালু কাট হচ্ছে তাহলে কি, তাহলে সিগনিফিকেন্ট ব্যাংক্রাফটি রিস্ক ইন দ্য নিউ ফিউচার। এই যে ইন ফিগার 49 উই প্লট আরওই এন্ড কভারেজ রেশিও ফর ইচ ফার্ম। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে কি, এই যে আমরা কি করছি, একটা প্রতিষ্ঠানের আরওই আর কভারেজ রেশিও কি করলাম, বসাইলাম ইউজিং এক্স ফর ফার্ম দ্যাট ইভেন্চুয়ালি ওয়েন্ট ব্যাংক্রাফটসি এন্ড ও। আচ্ছা, এখানে ও বসেছি, এক্স বসেছি ওই সকল ফার্মের জন্য যেগুলো ব্যাংক্রাফটসিতে গেছে, আর ও হচ্ছে ওগুলা যেগুলা কি সলভেন্ট আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলা এক্স এন্ড ও ফার্ম শো ডিফারেন্ট প্যাটার্ন অফ ডাটা উইথ দ্য সলভেন্ট ফার্ম টাইপিক্যালি শোয়িং হায়ার ভ্যালু ফর দ্য টু রেশিও। আচ্ছা, আমরা দেখতেছি যেগুলা সলভেন্ট ফার্ম সেগুলার আরওইও বেশি, কভারেজ রেশিও বেশি। The decrement analysis determine the equation of the line that best separate the x and y observation। বলতেছে কি, এই যে এই লাইনটা কিভাবে ড্র করা হয়েছে, দা ডিক্রিমেন্ট অ্যানালাইসিস করে এটা ডিটারমাইন করছে একটা ইকুয়েশন, যার ভিত্তিতে এই লাইনটা টানা হয়েছে। আচ্ছা, বলতেছে একটা প্রতিষ্ঠানের, এই যে সাপোজ দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ, সাপোজ ইকুয়েশনের লাইনটা হচ্ছে 0.75, যেটা বের করা হয়েছে 0.9 ইন্টু আরওই, আর 0.4 গুণ করছে কভারেজের সাথে। Then based on its own financial ratio each firm is assigned a Z score। যদি এটা জেড স্কোরটা 0.75 থেকে বেশি হয়, মানে এই যে এটা ক্যালকুলেট করে, এই জিনিসটা এতটুকু ক্যালকুলেট করে, এটা যদি জেড স্কোর থেকে, জেড স্কোর বলতে কি জেড স্কোর বের হবে, যেটা যদি 75.75 বসেছে যে এটা থেকে বেশি হয়, তাহলে এই ফার্মগুলোকে প্লট করা হবে এই লাইনের উপরে, আর দেয়া হলে সেটাকে নিচে। আচ্ছা, তো অ্যাল্টম্যান মূলত এই ইকুয়েশনটা নিচ্ছে, এই যে এটা হচ্ছে 3.1, এটার সাথে গুণ করতেছি ইবিআইটি বাই টোটাল সেলসের রেশিও, তারপরে 1 ইউজ করতেছে সেলস বাই অ্যাসেট রেশিও, 0.2 হচ্ছে টোটাল ইকুইটি বাই টোটাল লাইবিলিটি, 0.85 রিটেন আর্নিং বাই টোটাল অ্যাসেট। আচ্ছা, এটা করছে, বলতেছে যখন জেড স্কোরটা বিলো 1.23, এই যে এখানে ক্যালকুলেশন করে আমার যদি রেজাল্টটা 1.23 থেকে কম হয় তাহলে কি ব্যাংক্রাফটসির সম্ভাবনা আছে। আর 1.23 থেকে 2.90 হইলে সেটা হচ্ছে গ্রে এরিয়া, আর 2.90 উপরে হইলে সেটাকে বলতেছে সেফ। এই যে এটা। আচ্ছা, বন্ড ইনডেনচারের আলোচনাও আমাদের ইয়াতে নাই। আচ্ছা, ইএল টু ম্যাচুরিটি অ্যান্ড ডিফল্ট রিস্কটা আছে।
এখন এটাতেই কথা বলি। আচ্ছা, ইয়েল টু ম্যাচুরিটি অ্যান্ড ডিফল্ট রিস্ক বলতেছে বিকজ কর্পোরেট ব্র্যান্ড গুলার কি আছে, ডিফল্ট রিস্ক হতে পারে, তাই আমাকে কি করতে হবে, ডিস্টিংগুইশ করতে হবে বন্ডের from its yield to maturity and its expected yield. The promised or stated yield will be realized only if the firm meet the obligation of the bond issue. বলতেছে যে কি stated yield রিয়েলাইজ করা যাবে যদি ফার্ম কি করে তার অব্লিগেশন গুলা কি করে মিট করে। Therefore, the stated yield is the maximum possible yield to maturity of the bond. আচ্ছা, the expected yield to maturity must take into account the possibility of a default. To compensate for default, a corporate bond must offer a default premium. বলতেছে এই যে যেহেতু কর্পোরেট বন্ড গুলার কি আছে ডিফল্ট রিস্ক আছে, তাই একে কি করতে হবে, একটা ডিফল্ট প্রিমিয়াম অবশ্যই কি অফার করতে হবে। এই যে এই ডিফল্ট প্রিমিয়ামকে বলা হয় আবার ক্রেডিট স্প্রেড। এটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন দ্য প্রমিসড yield অন এ কর্পোরেট বন্ড এন্ড দ্য yield on otherwise identical government bond that is riskless। এই যে মোট কথা আমরা যে মানে যে কনসেপ্টটা পড়ছি সেই জিনিসটাই, কনসেপ্টটা আমাদের ছিল কি রিস্ক প্রিমিয়াম হচ্ছে কোনটা, এই যে ট্রেজারি বিল রেট মানে রিস্ক ফ্রি রেট থেকে এক্সট্রা যে জিনিসটা দেওয়া হয়। এখানে এখানে ডিফল্ট প্রিমিয়াম বলতে বোঝাচ্ছে ওই যে গভর্নমেন্টের বন্ড থেকে এক্সট্রা যে তুলনায় এক্সট্রা যে ইনকামটা প্রদান করা হয় সেটা হচ্ছে ডিফল্ট রিস্ক প্রিমিয়াম। If the firm remains solvent and actually pay the investor all of the promised cash flow, the investor তখন কি করবে, will realize a higher return than would be realized, তখন ইনভেস্টর বেশি রিটার্ন পাবে যেটা সে গভর্নমেন্টের তুলনায় গভর্নমেন্ট বন্ডের তুলনায়। If however যদি ফার্মটা ব্যাংকরাপসি দেয়, the corporate bond is likely to provide a lower return than the government bond. The corporate bond has the potential for both better, এই জন্য কর্পোরেট বন্ডের কি আছে পোটেনশিয়াল আছে বেটার এবং ওর্স হওয়ার। পারফরমেন্স দ্যাট দ্য ডিফল্ট ফ্রি ট্রেজারি বন্ড, ইন আদার ওয়ার্ড ইট ইজ রিস্কিয়ার, এটা হচ্ছে রিস্কিয়ার বলতেছে যে সেখানে বলতেছে এক্সপেক্টেড ভার্সুস প্রমিসড yield। বলতেছে সাপোজ একটা ফার্ম ইস্যু করছে 9% কুপন বন্ড 20 বছর আগে, আর এটার এখনো 10 বছর বাকি আছে ম্যাচিউর হইতে, বাট দ্য ফার্ম ইজ হ্যাভিং ফিনান্সিয়াল ডিফিকাল্টিস। Investor believe the firm will be able to make a good on the remaining interest payment, তারপর বাট এট দ্য ম্যাচুরিটি ডেট ইট উইল বি ফরসেড ইনটু ব্যাংকরাপসি। বলছে কিন্তু ম্যাচুরিটির সময় এটা ব্যাংকরাপসি চলে যাবে, বন্ড হোল্ডার তার পার ভ্যালু এর অনলি 70% রিসিভ করবে, আর বন্ডটা বিক্রি হচ্ছে কত টাকায়, 750 টাকায়। yield to maturity would be then calculated using the following input। এই যে তখন আমার yield to maturity নির্ণয় করার সময় সবকিছু ইয়া থাকবে, আমার প্রেজেন্ট ভ্যালুর ওইখানে বসাবো 750, পেমেন্ট বসাবো 45 করে, পেমেন্ট হবে প্রতি যেহেতু আর 10 বছর বাকি তাহলে 20টা, আর আমার শেষে ফাইনাল ভ্যালু আমরা কি করতাম 1000 ডিভাইডেড বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার টি। কিন্তু এখানে আমরা কি এক্সপেক্টেড ওয়াইটিএম বের করার জন্য আমরা কি করাবো, কি করব ফাইনাল পেমেন্টের জায়গায় যেহেতু 70% রিসিভ করব এক্সপেক্ট করতেছি, সো ওখানে 1000 এর জায়গায় 700 বসাবো। আর স্টেটেড ওয়াইডিএম হচ্ছে যেটা আসলে হওয়ার কথা, এই যে এখানে বলতেছে দ্য স্টেটেড yield টু ম্যাচুরিটি হুইচ ইজ বেসড অন প্রমিসড পেমেন্ট, স্টেটেড যেটা সেটা হচ্ছে 13.7% বেসড অন দ্য এক্সপেক্টেড পেমেন্ট অফ 700 at maturity. However, the yield to maturity is only 11.6. The stated yield to maturity is greater than the yield investor actually expect to earn. এই যে বলতেছে যে এখানে কি দা স্টেটেড yield to maturity, তার মানে এখানে বেশি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল এট দ্য হেড অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2008 সালে ফোর্ড মোটর স্ট্রাগল ইটস bond due in 2028 were rated CCC and were selling at about 30% of par value, resulting in a yield to maturity of about 20%.
মানে হচ্ছে গিয়ে এই যে ফর্ড মোটরের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে ছিল, এই জন্য তাদের বন্ডগুলাকে ট্রিপল সি রেটেডে কি করছে, রেটিং দেওয়া হয়েছে, এবং এই জন্য এগুলা ফার ভ্যালু থেকে অনেক কম 33% ভ্যালুতে কি করা হয়েছে, সেল করা হয়েছে। এর ফলে রেজাল্টিং ইন এ yield টু ম্যাচুরিটি অ্যাবাউট 20%, অ্যাকচুয়ালি কি 20% হচ্ছে। ইনভেস্টর ডিড নট really believe the expected rate of return of this bond was 20%. They recognized that there was a decent chance that bondholder would not receive all payment and promised in the bond contract that yield based on the expected cash flow was less than the based on the promised cash flow as it turned, of course. আচ্ছা, ওই যে ডিফল্ট রিস্ক, আরেকটা হচ্ছে ডিফল্ট রিস্ক প্রিমিয়াম। বলতেছে সাপোর্ট দ্য কন্ডিশন অফ দ্য ফার্ম ইন এক্সাম্পল 14 when 30 deteriorates further and investor now believe that the bondholder will pay only 50% of face value at maturity, মানে আগের ইয়াতে উদাহরণটাতে, বিকজ অফ দ্য হায়ার রিস্ক ইনভেস্টর নাও ডিমান্ড অ্যান্ড এক্সপেক্টেড yield টু ম্যাচুরিটি 12%, যেটা কি অত পার্সেন্ট বেশি, 4% সেমি অ্যানুয়ালি, যেটা আগের থেকে 4% হচ্ছে বেশি। বাট দ্য প্রাইস অফ দ্য বন্ড তখন কি হয়ে গেল, ফল ফ্রম কত 750 থেকে 688-তে পৌঁছায় গেছে, কারণ আমাদের যখন ওই ভ্যালু গুলা বসায় কি করব, ডিসকাউন্টিং করব, তখন 688 হয়ে যাবে। অ্যাট দিস প্রাইস দ্য স্টেটেড yield টু ম্যাচুরিটি বেসড অন প্রমিসড ক্যাশ ফ্লো ইজ 15.2%। তখন আমার কি স্টেটেড yield টু ম্যাচুরিটি হবে 15.2% উইথ দ্য এক্সপেক্টেড yield টু ম্যাচুরিটি তখন কি হয়ে যাবে, 0.4% কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে আগের তুলনায়। আগে 10% ছিল মনে হয়। আচ্ছা, the credit risks and collateral debt of the organization obligation। আচ্ছা, এখানে একটা আছে ক্রেডিট ডিফল্ট সোয়াপ। আচ্ছা, এটা আমি পরবর্তী লেকচারে অ্যাড করব।